করোনার ধাক্কায় এখনো ভুগছে বিশ্ব। গবেষণায় এমনও তথ্য এসেছে আরও অন্তত 2 বছর সক্রিয় থাকবে এই ভাইরাস। এরই মধ্যে এদেশে শীত, সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়েও। হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। দর্শক, কোভিড সহ সেসব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনের আবারও শুরু হয়েছে ডক্টরস অন কল। থাকছেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্যসেবা এখন ঘর থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 0298240553 এই নম্বরে। সাথে আছি আমি আকলাক মুস্তাফা। আজ আমাদের সাথে আছেন ঢাকা শিশু হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। ডাক্তার জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত ডক্টরস অন কলে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, আসলে শীতের সময় সবার মধ্যে যেই আসলে আশঙ্কা একটি এসছে, এ নিয়ে আমরাও বেশ খবর করেছি এবং গণমাধ্যমের অন্যান্য জায়গাগুলোতেও খবর এসেছে। আপনি ঢাকা শিশু হাসপাতালের ঠিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, আপনার অভিজ্ঞতার জায়গাটা দিয়ে আমরা একটু শুরু করতে চাই। এখন আসলে শ্বাসকষ্টজনিত কারণে শিশুদের কতটা আসলে শঙ্কা রয়েছে, অভিভাবকরা তারা ঘরে বসে কি ধরনের প্রিকশন নেবেন? ধন্যবাদ আপনাকে। জি ডক্টর জাহাঙ্গীর আলম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, শীত যখন আসে, পৃথিবীতে যখন শীতের আক্রমণ শুরু হয়, তখন প্রথম আক্রান্ত হয় শিশু এবং বৃদ্ধ, স্পেশালি 6 বছরের নিচের শিশু এবং 60 বছরের উপরের বৃদ্ধরা। এই শীতকালীন যে সমস্ত অসুখ বিসুখ আমাদের বাচ্চাদের বিশেষ করে হয়, তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেটা হলো সর্দি, কাশি, ঠান্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, যেটাকে আমরা অ্যাজমা বলি, এবং ব্রঙ্কিওলাইটিস, ক্রু এবং অটাইটিস মিডিয়া, সোর থ্রোট, গলা ব্যথা যেটাকে আমরা বলি, এবং কান পাকা এবং স্টোমাক ফ্লু এবং শীতকালীন ডায়রিয়া এবং শীতকালীন চর্মরোগ। এই রোগগুলা কিন্তু আমাদের বাচ্চাদের শীতকালে খুব বেশি হয়। তো আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, সেটার আলোকে যদি আমি বলতে চাই যে শিশুরা এই শীতকালে আমাদের শিশু হাসপাতাল হোক সারা বাংলাদেশে এই সমস্ত রোগেই বেশি আক্রান্ত হচ্ছে। এবং বর্তমানে বাংলাদেশের একটা শিশুদের সবচেয়ে ভাগ্য ভালো এই কারণে এই শীতে, কারণ শিশুরা সাধারণত অন্যান্য বাচ্চাদের সাথে মিক্সিং হচ্ছে না, অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলাও করছে না, এরা ঘরের বাহির হচ্ছে না, এরা কোনো মাস মিডিয়াতে যাচ্ছে না, মিক্সিং এ যাচ্ছে না। যেমন ধরেন কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে শাদী, স্কুল কলেজ সব বন্ধ থাকার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী সরকার অত্যন্ত সুন্দর একটা ডিসিশন নিয়েছেন যে আমাদের এই বাচ্চাদেরকে ঘরের বাইরে করতে দেননি, স্কুল কলেজ এখন বন্ধ রেখেছেন। এর কারণে আমাদের বাচ্চাদের রোগ, যে শীতকালীন রোগগুলা আমরা কিন্তু খুব বেশি পাচ্ছি না, এবং শীতকালীন যে রোগের প্রকোপ যেগুলো আমি বললাম, সেগুলো কিন্তু খুব মারাত্মক আকার এখনো আমাদের বাংলাদেশে ধারণ করেনি। ডক্টর আলম, একটি বিষয় সেটি হচ্ছে যে এই সময়টাতে এমনিতেই সিজন চেঞ্জের কারণে অনেকের সর্দি কাশির এক ধরনের উপসর্গ তৈরি হয়। সেক্ষেত্রে শিশুদেরকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে পরিবারের অন্যদের কাছ থেকে তারা খুব সহজেই এই ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাসটি রয়েছে সেই ধরনের কিছু উপসর্গ তাদের দেখা যায়। এ নিয়ে করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে কিনা, এবং যদি থাকে সেক্ষেত্রে লক্ষণ কি হতে পারে? আসলে শিশুরা যেহেতু ঘরের ভিতরে আবদ্ধ আছেন এখনো, শিশুরা যদি করোনায় আক্রান্ত হয় তাইলে সেটা বড়দের কাছ থেকে আক্রান্ত হবে। ধরেন একটা বাসায় যে মা বাবা অথবা ভাই বোন, অন্য বড় যারা আছেন, বাইরে থেকে কাজের মেয়েরা আসে বাসায়, এবং ড্রাইভার পর্যন্ত বাসায় অনেকের, এদের মাধ্যমে যখন করোনা এই বাসায় ঢুকবে, তার থেকে বড়রা আক্রান্ত হবে। বড়রা আক্রান্ত হলে সেখানে শিশুরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের অভিজ্ঞতা বলছে, শিশুরা যে খুব বেশি আক্রান্ত হচ্ছে তা না, কিন্তু তারপরেও তারা আক্রান্ত হচ্ছে। আমাদের শিশু হাসপাতালের স্ট্যাটিস্টিক যদি আমি দেখি, আজকে পর্যন্ত আমাদের শিশু হাসপাতালে 448 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, আমাদের ওখানে ভর্তি হয়ে চিকিৎসা করেছেন। এবং এর ভিতরেও শিশু হাসপাতালে যে মারা যাচ্ছে না তাও না, তার মধ্যে কিন্তু নবজাতকের মধ্যেও সংক্রমণ আমরা লক্ষ্য করেছি।
9 জন নবজাতক আমাদের মধ্যে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং 2 জন একটু বয়স্ক বাচ্চা আমাদের ওখানে মৃত্যুবরণ করেছেন। সেজন্য শিশুদের যে ভয়াবহতা হয় না, সে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। কারণ শিশুদের কিন্তু করোনাতে একটা মারাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। সেটার নাম মাল্টি অর্গান ইনফ্লামেটরি সিনড্রোম এবং এই মাল্টি অর্গান ইনফ্লামেটরি সিনড্রোম যদি দ্রুত মানে ডায়াগনোসিস করা না যায়, তাহলে কিন্তু আমাদের শিশুদের কিন্তু মারাত্মক পরিণতির দিকে চলে যাবে। এইজন্য আর্লি চিকিৎসা করাটা খুবই সেক্ষেত্রে জরুরি। স্যার আপনি যে অসুখের এবং কথা বললেন, এর শিশুদের চিকিৎসাও বাংলাদেশে আসলে সব কতগুলো জায়গায় গিয়েছে, এটিও একটি প্রশ্নের জায়গা। এর বিস্তারিততে আমরা যাব। তার আগে আমরা একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন, আপনার সমস্যাটির কথা বলবেন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। আমাদের সঙ্গে যিনি আছেন ডক্টর জাহাঙ্গীর আলম শুনতে পাচ্ছেন আপনাকে। আমার নাম মাহিদা জান্নাত, আমি বগুড়া থেকে বলছি। আমার মেয়ের বয়স 9 মাস করে ব্যাসে পড়ছে। আমার মেয়ে ঘন ঘন পানির মতো পাতলা পায়খানা করতেছে আর কিছু খায় না, কিছু মুখে নেয় না, আর হলো জ্বর আসে, আর শুধু কান্না করতেছে। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, ভালো করে বলবেন। ডাক্তার জাহাঙ্গীর আলম বলছেন যে 9 মাস বয়স, কিছু খেতে চায় না, কান্না করছে, এবং সঙ্গে পাতলা পায়খানার লক্ষণও রয়েছে। এখন কি অবস্থা, আপনি যদি এখনকার কথাটা বলতেন। ডক্টর জাহাঙ্গীর আলম, আমরা যদি এই 3টি পয়েন্টেই বলি, সেক্ষেত্রে আমাদেরকে যদি আপনি উত্তরটা দেন। আমাদের যিনি দর্শক ছিলেন, পাতলা পায়খানার কথা বলেছেন এবং 9 মাস বয়সের কথা বলেছেন। ধন্যবাদ। 9 মাস বয়সের বাচ্চাটা খেতে চায় না। এই খেতে না চাওয়া, এইটা কিন্তু আমাদের দেশের মাদের একটা কমন প্রবলেম। এই প্রবলেমটা কেন আমি আসলে জানি না। কারণ আমাদের এটা প্রবলেমটা মনে হচ্ছে মায়ের। 9 মাসের একটা বাচ্চার যদি ওজন 9 কেজি থাকে অথবা 9.5 কেজি থাকে অথবা 10 কেজিও থাকে এবং 8.5 কেজি থেকে 10 কেজির ভিতরে যদি তার ওজন থাকে, তাইলে সে তার নরমাল ওজনে আছে। সে কি খাইলো না খাইলো সেদিকে দেখার কোনো কারণ নাই। আর 9 মাস বয়সের বাচ্চা যদি পাতলা পায়খানা হয়, এই শীতকালে সাধারণত আমাদের পাতলা পায়খানা হয় ইউজুয়ালি একটা ভাইরাসের কারণে হয় এবং এই ভাইরাসটা ইউজুয়ালি রোটাভাইরাল ডায়রিয়া যেটা আমরা বলি, এটা 5 বছরের নিচের শিশুদের হয়। বেশিরভাগই 2 বছরের নিচের শিশুদের মধ্যে বেশি হয়। এই রোটাভাইরাল ডায়রিয়া যদি হয়, সেটা সাধারণত প্রথমবার হইলে 7 দিন থেকে 10 দিন থাকবে। দ্বিতীয়বার যদি হয় 5 থেকে 7 দিন থাকবে এবং তৃতীয়বার হলে 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এই ডায়রিয়া হওয়ার কারণ দেখতে হবে যে তার কেন হচ্ছে কারণ। ডায়রিয়া যদি হয় তাহলে সেখানে বাচ্চাদের 9 মাসের বাচ্চার জন্য আমরা সাধারণত লো অসমোলার ওআরএস স্যালাইন যেটাকে আমরা বলি, এটার নাম নিউ স্যালাইনও আছে। যেটার অসমোলারিটি কম সেটা, অথবা রাইস স্যালাইন তাকে আমরা বারবারই খেতে দেব। বাচ্চাটাকে বুকের দুধ খেতে দেব এবং বুকের দুধ কখনোই বন্ধ করা যাবে না এবং তাকে ঘরের তৈরি অন্যান্য খাবারও খাওয়াইতে হবে। ডক্টর জাহাঙ্গীর আলম, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি আগে নিতে চাই। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আবু হানিফ, আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চার বয়স হচ্ছে 1 মাস। 1 মাস খাওয়ার কিছুক্ষণ পরে সে বমি করে। বমিটা নাক দিয়ে বের হয়, সাথে সাথে মুখ দিয়েও বের হচ্ছে। হ্যাঁ, এটাই আমার মেজর প্রবলেম আর কি, যদি একটু পরামর্শ দিতেন। ডক্টর জাহাঙ্গীর আলম। ধন্যবাদ আপনাকে। 1 মাসের বাচ্চা বমি করছে বারবার, এটার 2টা পসিবল কারণ আছে। একটা কারণ হলো অর্গানিক কারণ, আর একটা হলো নন অর্গানিক কারণ। অর্গানিক কারণ মানে হলো যেটা অসুখের কারণে হতে পারে অথবা কোনো অসুখ ছাড়া এমনিও হতে পারে। তাই অসুখের ভিতরে আমাদের 1 মাসের বাচ্চা যদি বমি হয়, বারবার বমি হয় এবং নাক দিয়ে মুখ দিয়ে যদি বমি বের হয়ে যায়, তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে তাকে আমরা কত ঘন্টা পর পর খাওয়াচ্ছি। যদি দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্টলি খাওয়াচ্ছি, আধা ঘন্টা পর পর অথবা 15 মিনিট 20 মিনিট পর পরে তাকে আমরা খাওয়াচ্ছি, তাইলে তার স্টোমাক ছোট, বারবার এই খাবারটা ঢোকার ফলে তার স্টোমাকে জায়গা পাবে না, তখন সে বমি করে দিবে। আরেকটা কারণ আছে, যেটাও নন অর্গানিক কারণ, সেটা হলো বাচ্চাদের এসোফেগাসের লোয়ার পার্টটা, স্ফিংক্টারটা একটু লুজ থাকে।
যার জন্য বাচ্চা খাওয়ার পর একটু বমি করলে তার বেড়ে যায়, সেটাকে বলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এটাও ছোট বাচ্চাদের তো হয়। এই দুইটা কারণ হলো নন অর্গানিক কারণ। আর কিছু কারণ যদি হয়, যদি বাচ্চার বারবারই বমি হচ্ছে, বমি বন্ধই হচ্ছে না, প্রত্যেকবার খাওয়ার পরে যদি তার বমি হয়ে যাচ্ছে এবং বমিটা যদি প্রজেক্টাইল হয়, নাক মুখ দিয়ে একদম প্রজেক্টাইল ভাবে বেরিয়ে যায়, ফোর্সফুল ভমিটিং হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে তার অন্ত্রের ভেতরে কোনো প্রবলেম আছে কিনা। আর সেটা অর্গানিক কারণ, যেমন আমাদের যেটা আছে একটা হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, আমাদের পাইলোরাসটা ওখানে থিকনেসটা বেড়ে যায় এবং তার সাথে ম্যালরোটেশন আছে, আরো অন্যান্য অর্গানিক কারণের জন্য দায়ী। আপনাকে আমি যেটা সাজেশন দিব, যদি এরকম কোনো কন্ডিশন হয় তার বারবার সে বমি করে ফেলে দিচ্ছে, তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞকে দেখাবেন এবং কারণটা উপলব্ধি করবেন যে কারণটা আসলে কি। কারণটা এরই মধ্যে হয়তো আমাদের দর্শক বুঝতে পেরেছেন। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি থাকবেন আমাদের সঙ্গে। একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে 18ই ডিসেম্বর, খুব কাছাকাছি সময়, টুইন বেবি তারা জন্ম নেয়। একজনের ওজন ছিল 1200 গ্রাম আর একজনের ছিল 1800 গ্রাম। তাদের যে টেস্ট হয় তখন বিলিরুবিনের এবং হচ্ছে যে মাত্রাগুলো এসেছে আমরা দেখেছি, এই মাত্রার অর্থাৎ বিলিরুবিন 5.63, ফ্রি T4 এসেছে হচ্ছে 1.31, HTSH সেটি এসেছে 3.31 এবং আরেকজন বাচ্চা তার বিলিরুবিন 7.37, ফ্রি T4 হচ্ছে 1.26, HTSH সেটি হচ্ছে 1.76। এই বিষয়টি নিয়ে কি আসলে দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে একটা বাচ্চার ওজন 1200 গ্রাম আর একটা বাচ্চার ওজন 1700 গ্রাম। 1200 গ্রাম মানে হলো এক্সট্রিম প্রিমেচুর বেবি, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। এত ছোট বাচ্চাদের সাধারণত ইনকিউবেশনটা বেশি ইম্পর্টেন্ট। ইনকিউবেটর ট্রিটমেন্ট সেটা বেশি ইম্পর্টেন্ট। আর যে বিলিরুবিনের কথা আপনি বললেন, বিলিরুবিন যেটা অল্প মাত্রায় বিলিরুবিন, এদের কিন্তু খুব বেশি সমস্যা না। কিন্তু এই বিলিরুবিন যদি 12-র উপরে চলে যায়, স্পেশালি যেটা 1200 গ্রাম ওজনের বাচ্চাটা, তার যদি 10-এর উপরে চলে যায়, তখন তাকে ইনকিউবেটর প্লাস ফটোথেরাপি দিতে হবে। আর যেটা 1700 গ্রামের বাচ্চা, সেই বাচ্চাটাকেও যদি 12-র উপরে চলে যায় বিলিরুবিন, তখন আমরা 1800 গ্রাম দুইটা বাচ্চাকেই আমাদের ইনকিউবেটর মাধ্যমে দেহের তাপমাত্রা নির্ণয় করতে হবে। আসলে প্রিমেচুর বেবি এবং টুইন বেবি তাদের লো বার্থ ওয়েট হয়। এই লো বার্থ ওয়েট বেবিগুলোর সব প্রবলেমগুলো যেটা হয় সেটা হলো একটা নিউট্রিশন প্রবলেম, একটা হাইড্রেশনের একটা প্রবলেম, আর একটা হলো টেম্পারেচার, মানে হাইপারথার্মিয়া, হাইপোথার্মিয়া। এই তিনটা প্রবলেমই এদের কিন্তু তার ফোর্থ প্রবলেম যেটা হয় সেটা হলো ইনফেকশন। এইগুলো যদি আমরা কভার আপ করতে পারি, তার হাইপোথার্মিয়া যদি প্রিভেন্ট করতে পারি ইনকিউবেটরের মাধ্যমে, তার ইনফেকশন যদি কন্ট্রোল করতে পারি, যদি ইনফেকশন না হয়, সেটা আমাদের ধরেন এনভায়রনমেন্টটাকে এরকম ভাবে তৈরি করতে হবে যাতে সেখানে ইনফেকশনের সোর্স খুব কম থাকে। এবং তারপরে তার বিলিরুবিন যদি বেড়ে যায়, সেটা আমরা তাকে হয়তো বা ফটোথেরাপির মাধ্যমে কমাইতে পারবো। এবং তার নিউট্রিশনটা আমরা কিভাবে দিব, এই বাচ্চাগুলো কিন্তু অ্যাডিকুয়েটলি সাক করতে পারবে না। সেই জন্য তাদেরকে আমরা সাধারণত গ্যাবেজ ফিডিং এর কথাই বলি। গ্যাবেজ ফিডিং মানে হলো তাদের ফিডিং দিতে হবে, ফিডিং দিতে তাদের নিউট্রিশনটা এবং হাইড্রেশনটা তাদের স্যালারির মাধ্যমে তার হাইড্রেশন দিতে হবে। এবং এই জন্ডিস এখন পর্যন্ত যেটুকু আছে এবং T4 যেটুকু আছে, দ্যাট ইজ নরমাল ফর দ্যাট বেবি। এটা কোনো চিন্তার কারণ নয়, কিন্তু ওয়েটটাই শুধু চিন্তার কারণ। এত বেশি কম ওয়েটের বাচ্চা। যে বিষয়টি আসছে, আগের যে প্রশ্নটির উত্তর আপনি দিয়েছেন সেই জায়গা থেকে আরও একটি প্রশ্ন। অগাস্টের পর থেকে আমাদের কাছে বেশ কিছু খবর এসেছে, কিছু সবচেয়ে বেশি সন্তান ভূমিষ্ঠ হয়েছে বিভিন্ন হাসপাতালে, আমরা খবর পেয়েছি। এবং এর আগে বাবা মা এবং আত্মীয় স্বজনের বেশ কিছু তাদের কনসার্ন ছিল, আশঙ্কার জায়গা ছিল। পুরো বিশ্বই আসলে এই সময়টাকে আসলে বুঝে উঠতে পারছিল না যে এতে আসলে কি হতে পারে। সেই জায়গায় আমরা অনেক ধরনের উদাহরণ দেখেছি, আপনাদের অভিজ্ঞতায় আপনারা আরও বেশি দেখেছেন। ওই জায়গা থেকে যদি বলতে হয় যে, সেই জায়গা থেকে যদি আমরা বলি, সেক্ষেত্রে প্রশ্নটা আসে যে এর মধ্যে আসলে শিশুদের মধ্যে সংক্রমণের কোনো সম্ভাবনা, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কমেন্ট যাওয়ার সুযোগ আছে কিনা, অথবা আপনি আশার কোনো কথা বলতে পারবেন কিনা, কি পরিমাণ এই সময় যে শিশুরা ভূমিষ্ঠ হচ্ছে এবং সামনেও হবে, তাদেরকে নিয়ে আলাদা করে ভাবনার কোনো সুযোগ আছে কিনা, এক লাইনে যদি বলেন আপনি।
ধন্যবাদ আপনাকে। আসলে এই সময় যারা শিশুরা ভূমিষ্ঠ হবে তাদের মায়ের অবস্থাটা আমাদের প্রথম দেখতে হবে যে মা কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা। মা যদি করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে স্পেশাল প্রিকশন নিতে হবে এবং স্পেশাল ভাবে তাকে ডেলিভারি করতে হবে। মা যদি আক্রান্ত হয় সেই মায়ের কিন্তু যখন ডেলিভারি হবে সেই মার কাছ থেকে যদি আমরা বাচ্চাকে দূরে রাখবো না, বাচ্চাকে অবশ্যই তাকে অর্থাৎ বুকের দুধ খাওয়াতে হবে আপনি বলছেন এই এবং সময়টাকে আসলেই মানে নবজাতকের জন্য বেশ ক্রুশিয়াল একটি সময় মাদের জন্য। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ডক্টর সন কলেজ থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হবে আবারও আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন।